নমস্কার, দ্য ডিপ ডাইভের আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমাদের হাতে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস এসেছে। হুম। দেশের একটা বড় পাওয়ার ট্রান্সমিশন কোম্পানির অর্থবর্ষ ২৬-এর তৃতীয় কোয়ার্টারের পারফরমেন্সের ওপর ম্যানেজমেন্টের নিজস্ব একটা সারসংক্ষেপ। একদম। আর এই ধরনের ডকুমেন্ট তো বাইরে থেকে দেখলে মনে হয় শুধু সংখ্যা আর চার্টের খেলা। ঠিক তাই, জার্গানে ভর্তি থাকে। আমাদের আজকের কাজ হলো এই সংখ্যাগুলোর বর্মটা ভেদ করা, এর ভেতরের আসল গল্পটা খুঁজে বের করা। চলুন গভীরে ডুব দেয়া যাক, দেখা যাক ঠিক কী কারণে এই কোম্পানি এত ভালো ফল করছে, আর ভবিষ্যৎ নিয়ে তাদের আসল পরিকল্পনাটা কি। কারণ প্রথম ঝলকেই যা বোঝা যাচ্ছে, এটা শুধু একটা কোয়ার্টারের হিসেব নিকেশ নয়। না না, এর মধ্যে তাদের ব্যবসার কৌশল, লাভ করার পদ্ধতি আর ভবিষ্যতের জন্য একটা বিশাল পরিকল্পনার পরিষ্কার ছবি লুকিয়ে আছে। তাহলে চলুন প্রথমেই সেই সংখ্যাগুলো দেখি, জানিয়ে এত কথা হচ্ছে। সত্যি বলতে অঙ্কগুলো কিন্তু বেশ চোখ ধাঁধানো। এই তৃতীয় কোয়ার্টারে তাদের আয় হয়েছে ১৩৭০ কোটি টাকা, মানে গত বছরের একই সময়ের তুলনায় ২১% বেশি। এটা একটা রেকর্ড। হ্যাঁ, কিন্তু আসল চমকটা তো আয়ের ঘরে নয়, লাভের ঘরে। তাদের ইবিটিআ অপারেটিং প্রফিট, সেটা বেড়েছে ২৮%, আচ্ছা। পৌঁছেছে রেকর্ড ১৪০১ কোটি টাকায়। আর সব কর মেটানোর পর, যেটাকে আমরা পিএটি বলি, সেই মুনাফা বেড়েছে ৪০%। ৪০%? হ্যাঁ, ৫০.২ কোটি টাকা। ভাবুন একবার, ২১% আয় বৃদ্ধিতে ৪০% লাভ বৃদ্ধি। এটা একটা অসাধারণ লাভ। এক মিনিট, এখানেই আমার একটা প্রশ্ন। আয় বাড়ল ২১%, কিন্তু লাভ বেড়ে গেল প্রায় দ্বিগুণ গতিতে, মানে ৪০%। এটা কিভাবে সম্ভব? ঠিক। শুধু বেশি জিনিস বিক্রি করে তো এত লাভ করা যায় না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো অঙ্ক আছে। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। এখানেই লুকিয়ে আছে তাদের সাফল্যের আসল চাবিকাঠি। ম্যানেজমেন্ট এটাকে বলছে অপারেটিং লেভারেজ। অপারেটিং লেভারেজ? হ্যাঁ, ব্যাপারটা খুব সহজ করে ভাবুন। ধরুন তাদের একটা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির ভাড়া বা স্থায়ী কর্মীদের বেতন তো নির্দিষ্ট, তাই না? হ্যাঁ, ওটা তো ফিক্সড কস্ট। একদম। এখন তারা যদি ১০০টা টাওয়ার বানানোর বদলে ১২০টা টাওয়ার বানায়, তাদের ওই নির্দিষ্ট খরচগুলো কিন্তু বাড়ছে না। ও আচ্ছা। ফলে বাড়তি যে ২০টা টাওয়ার, তার লাভটা প্রায় পুরোটাই তাদের পকেটে যাচ্ছে। সামান্য বেশি বিক্রি লাভের অঙ্কে একটা বিশাল লাভ। এটাই হলো অপারেটিং লিভারেজের জাদু। দারুণ ব্যাখ্যা। তার মানে তারা শুধু বড় হচ্ছে না, আরও বেশি দক্ষ হচ্ছে। ঠিক তাই। এর সাথে ম্যানেজমেন্ট আরও একটা শব্দ ব্যবহার করেছে, উন্নত মানের চুক্তি। এর মানে কি? এর মানে হল তারা এখন এমন সব প্রজেক্টে সাই করছে যেখানে কাঁচামালের দাম বাড়লে সেই বোঝাটা তাদের ওপর আসবে না, ক্লায়েন্টের ওপর বর্তাবে। ওহ, তার মানে তাদের লাভের মার্জিন সুরক্ষিত থাকছে। একদম। এর পাশাপাশি খরচ কমানো আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে সুদের খরচও তারা অনেকটা কমিয়ে এনেছে। আচ্ছা। ডকুমেন্টে দেখলাম, গত বছর যেখানে আয়ের ৪.৮% সুদে চলে যেত, এখন সেটা কমে ৪.১% হয়েছে। ছোট শতাংশ মনে হলেও এত বড় ব্যবসায় এটা কোটি কোটি টাকার সাশ্রয়। বেশ, বোঝা গেল যে তাদের এই কোয়ার্টারটা দারুণ কেটেছে। কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে, সেটা হলো, এটা কি শুধু একবারের জন্য, নাকি ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে? এই প্রশ্নটাই তো আসল। তাদের অর্ডার বুক দেখলে কি মনে হয়? আর এর উত্তরটাও বেশ জোরালো। তাদের হাতে এই মুহূর্তে প্রায় ৯,০০৯ কোটি টাকার অর্ডার রয়েছে, যা তাদের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ। ৯,০০০ কোটি? হ্যাঁ, ভাবুন একবার। এর মানে হলো আগামী প্রায় ২ বছরের জন্য তাদের কাজ কার্যত নিশ্চিত। শুধু তাই নয়, এরপরেও তাদের হাতে ২৭,০০০ কোটি টাকার বেশি একটা বিডিং পাইপলাইন আছে। মানে এই পরিমাণ কাজের জন্য তারা দরপত্র জমা দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় আছে। যদিও এখানে একটা ছোট কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে। গত কোয়ার্টারে এই পাইপলাইনটা ছিল ৩০,০০০ কোটি টাকা। এখন সেটা কমে ২৭,০০০ কোটি হয়েছে। ও প্রথম নজরে দেখলে তো উদ্বেগজনক মনে হওয়াই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, যে কোনো বিনিয়োগকারী এই সংখ্যাটা দেখে একটু চিন্তায় পড়তে পারেন। এটা কি তাহলে ব্যবসা কমার ইঙ্গিত? কিন্তু ম্যানেজমেন্ট এখানে যে ব্যাখ্যাটা দিয়েছে, সেটা তাদের আত্মবিশ্বাসের পরিচয় দেয়। তারা বলছে এই ১০% কম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা। এটা কাজের স্বাভাবিক চক্রের অংশ, এবং এর থেকে দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্তে আসাটা ভুল হবে।
তাহলে তাদের হাতে কাজ আছে এবং আরও কাজ পাওয়ার ব্যাপারেও তারা আত্মবিশ্বাসী। কিন্তু এই বিপুল পরিমাণ কাজ সামলানোর মতো ক্ষমতা কি তাদের আছে? এখানেই গল্পটা আরও আকর্ষণীয় মোড় নিচ্ছে। তারা শুধু বর্তমান ক্ষমতার ওপর বসে নেই, তাই রকেটের গতিতে ক্ষমতা বাড়াচ্ছে। তাদের নতুন ৭৫,০০০ টনের প্ল্যান্ট ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু করে দিয়েছে। আর এটা তো সবই শুরু, তাই না? একদম। আরও একটা ৭৫,০০০ টনের প্ল্যান্ট তৈরির কাজ চলছে। সব মিলিয়ে অর্থবর্ষ ২৬-এর শেষে তাদের মোট উৎপাদন ক্ষমতা হবে ৪.৫ লক্ষ টন। ৪.৫ লক্ষ টন? আর এর পেছনের কৌশলটা কি? আবার সেই অপারেটিং লিভারেজ। যত বড় স্কেলে উৎপাদন হবে, প্রতি ইউনিটে লাভ তত বাড়বে। ম্যানেজমেন্টের ভাষায় লাভজনকতায় অসামঞ্জস্যপূর্ণ লাভ। যদিও তারা স্বীকার করেছে যে এই সম্প্রসারণের কাজে সামান্য দেরি হয়েছে, কিছু অংশ এই কোয়ার্টারের বদলে পরের কোয়ার্টারে চালু হবে। হ্যাঁ, কিন্তু মূল লক্ষ্যটা খুব পরিষ্কার। তারা আশা করছে আগামী অর্থবর্ষের মানে অর্থবর্ষ ২৭-এর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে এই নতুন ক্ষমতার ৮৫% থেকে ৯০% ব্যবহার করতে পারবে। বাহ! বিনিয়োগকারীদের জন্য এটাই হবে দেখার মতো বিষয়, কত দ্রুত তারা এই নতুন ক্ষমতাকে লাভে রূপান্তরিত করতে পারে। বেশ, তাহলে কোম্পানির দিকটা তো বোঝা গেল, কিন্তু তারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই পাওয়ার ট্রান্সমিশন সেক্টরের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? যেমন ধরুন জমি পাওয়া বা বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার মতো সমস্যা। বিনিয়োগকারীরা ঠিক এই প্রশ্নগুলোই তুলেছিল, আর ম্যানেজমেন্টের উত্তর ছিল একেবারে সোজাসাপটা। সেরকম কোনো চ্যালেঞ্জ নেই। এত আত্মবিশ্বাস! হ্যাঁ, আর এই আত্মবিশ্বাসটা আসছে কোথা থেকে সেটা বুঝতে হলে আমাদের আরও বড় ছবিটা দেখতে হবে। আর সেই বড় ছবিটা কি? সেই বড় ছবিটা হল ভারত সরকারের বিশাল পরিকাঠামো পরিকল্পনা। এই ডকুমেন্টেই উল্লেখ আছে ২০৩২ সাল পর্যন্ত শুধু পাওয়ার ট্রান্সমিশন পরিকাঠামো তৈরির জন্য দেশে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ৯ লক্ষ কোটি? ভাবা যায় অঙ্কটা? এখানেই শেষ নয়। অরুণাচল প্রদেশে যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো আসছে সেগুলোর জন্য ২০৩৫ সাল পর্যন্ত আরও ৬.৫ লক্ষ কোটি টাকার ট্রান্সমিশন লাইন বসাতে হবে। তার মানে ম্যানেজমেন্ট আসলে ১-২ বছরের কথা ভাবছে না। একদম না। তারা আগামী কয়েক দশকের একটা বিশাল চাহিদার দিকে তাকিয়ে নিজেদের তৈরি করছে। এই কারণেই হয়তো তারা চীন থেকে প্রতিযোগিতা বা বাজেটের সহায়তার মতো বিষয় নিয়ে একদমই চিন্তিত নয়। একদম। তারা খুব স্পষ্টভাবে বলেছে যে তাদের পণ্যের ক্ষেত্রে চীনা সংস্থাগুলোর থেকে কোনো সরাসরি হুমকি নেই। আর সবচেয়ে বড় কথা হলো এই সেক্টরটা এখন সরকারি বাজেটের উপর নির্ভরশীল নয়। এটা এখন টিবিসিবি মডেলে চলে। টিবিসিবি? এটা কি জিনিস? এটা হলো ট্যারিফ বেসড কম্প্যাটিটিভ বিডিং। সহজ ভাষায় বললে এটা অনেকটা রিভার্স নিলামের মতো। ও আচ্ছা। যে কোম্পানি সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে দক্ষতার সাথে বিদ্যুৎ পরিবহনের লাইন তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারাই কন্ট্রাক্ট পায়। তাই এখানে দক্ষতা আর খরচ নিয়ন্ত্রণের উপর সবকিছু নির্ভর করে, সরকারি অনুদানের ওপর নয়। বাহ! সবকিছুই তো দারুণ ইতিবাচক শোনাচ্ছে। রেকর্ড লাভ, বিশাল অর্ডার, ক্ষমতা বৃদ্ধি আর দীর্ঘমেয়াদী চাহিদার আশ্বাস। কোনো কিছুই কি চিন্তার বিষয় নয়? একটা জায়গা আছে যেখানে ম্যানেজমেন্ট কিছুটা সতর্ক, আর সেটা হলো রপ্তানি। রপ্তানি? হ্যাঁ, তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল তাদের মোট ব্যবসার ৫০% আসবে ভারত থেকে আর বাকি ৫০% বিদেশ থেকে। কিন্তু বর্তমানে অনুপাতটা প্রায় ৯০-১০। তার মানে লক্ষ্যে পৌঁছতে এখনো অনেকটা পথ বাকি। এই ব্যাপারে তারা কোনো সময়সীমা দিয়েছে কি? এখানেই ম্যানেজমেন্ট খুব বাস্তববাদী একটা অবস্থান নিয়েছে। তারা কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকার করেছে। কেন? কারণ হিসেবে দেখিয়েছে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশে নিলামের ফলাফলের অনিশ্চয়তা। তারা বলছে কত দ্রুত এটা বাড়বে তা বলা কঠিন, তবে দিকটা কিন্তু পরিষ্কার। সেটা কিভাবে? তাদের কাছে এখন প্রায় ৯০০ কোটি টাকার রেকর্ড রপ্তানি অর্ডার আছে, যা ভারতের যে কোনো টাওয়ার কোম্পানির জন্য সর্বোচ্চ। অর্থাৎ তারা যেতে চায়, কিন্তু রাস্তাটা কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন। আচ্ছা, আরেকটা বড় ঝুঁকির কথা মাথায় আসছে, কাঁচামালের দাম। স্টিল, জিঙ্কের দাম তো ওঠানামা করে। এটা তাদের লাভের উপর কতটা প্রভাব ফেলে? এই বিষয়ে ম্যানেজমেন্ট যে তথ্যটা দিয়েছে সেটা বেশ আশ্চর্যজনক। তারা জানিয়েছে যে তামা, যেটা নিয়ে বিশ্বজুড়ে এত হইচই হয়, সেটা তাদের কাঁচামালের তালিকায় প্রায় নেই বললেই চলে। বলেন কি? এটা তো একটা বিশাল ব্যাপার। তার মানে কপার বা তামার দাম বাড়া কমার ঝুঁকি তাদের নেই? প্রায় নেই।
তাদের মূল উপাদান হল স্টিল এবং জিঙ্ক। ম্যানেজমেন্টের মতে গত 1 বছরে এগুলোর দাম মোটামুটি স্থিতিশীল আছে। আর সবচেয়ে বড় সুরক্ষা সবচেয়ে বড় সুরক্ষা কবচ হল তাদের চুক্তিগুলো। আমরা আগেই যেমনটা আলোচনা করছিলাম, তাদের বেশিরভাগ চুক্তিতেই কাঁচামালের দাম বাড়লে সেই ঝুঁকি সামলানোর ব্যবস্থা থাকে। তার মানে হঠাৎ করে দাম বেড়ে গেল তাদের লাভের অঙ্কে বড় কোনো ধাক্কা লাগে না। ঠিক। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা এমন একটা কোম্পানির ছবি পাচ্ছি যারা রেকর্ড আয় আর লাভ করছে। তাদের হাতে আগামী 2 বছরের জন্য কাজ ভর্তি। তারা দ্রুত গতিতে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে একটা বিশাল দীর্ঘমেয়াদী চাহিদার কথা মাথায় রেখে। আর ম্যানেজমেন্ট দেশের পাওয়ার ট্রান্সমিশন খাতের ভবিষ্যৎ নিয়ে চরম আত্মবিশ্বাসী। এই আলোচনা থেকে যদি একটা মূল বিষয় নিয়ে যেতে হয়, সেটা কি হবে? সেটা হল ক্ষমতা বৃদ্ধির গল্প। তারা একটা বহু দশকের চাহিদা চক্রের সুযোগ নিতে এখন থেকেই নিজেদের তৈরি করছে। তাদের বাজিটা খুব পরিষ্কার, এই বিপুল ক্ষমতা বৃদ্ধি সরাসরি অপারেটিং লিভারেজের মাধ্যমে আরও বেশি লাভে রূপান্তরিত হবে। আর অনিশ্চয়তা? একমাত্র যে জায়গাটাতে তারা নিজেরাই কিছুটা অনিশ্চয়তা স্বীকার করে নিয়েছে তা হল তাদের বিশ্বব্যাপী ব্যবসার প্রসারের গতি। আর এটা যে শুধু মুখের কথা নয়, তারও প্রমাণ আছে। তারা SAP S/4HANA এর রাইসের মতো অত্যাধুনিক প্রযুক্তিগত পরিকাঠামোতেও বিনিয়োগ করছে। একদম। এর মানে হল এই বিশাল ব্যবসার বৃদ্ধিকে সামলানোর জন্য তারা ভেতরে ভেতরেও নিজেদের সিস্টেমকে আপগ্রেড করছে। শক্তিশালী প্রক্রিয়া নিয়ন্ত্রণ, ডেটা নির্ভর সিদ্ধান্ত এবং স্কেলেবল গ্রোথ, এই সবকিছুই একটা বড় পরিকল্পনার অংশ। সব শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। এই ডকুমেন্টের একেবারে শেষের দিকে একটা লাইনে আমার চোখ আটকে গেছে। কি সেটা? সেখানে বলা হয়েছে, বর্তমান সম্প্রসারণের কাজ শেষ হওয়ার আগে কোম্পানি ভবিষ্যতের জন্য আরও জমির সন্ধান করছে। কোন পর্যায়ে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে? আর একটা সংস্থা কিভাবে নিশ্চিত চাহিদার আগেই পরিকাঠামো তৈরির ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী সুযোগের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে, এই প্রশ্নটির উত্তরের মধ্যেই হয়তো আগামী কয়েক বছরে এই কোম্পানির যাত্রাপথ লুকিয়ে আছে।